আসসালামু আলাইকুম। এই ব্যাকগ্রাউন্ডের পিকচারগুলি কি আপনারা আলাদা করে আবার অ্যাড করে নেন না? জি স্যার, যখন ভিডিও অন করতে না হয় তখন তো ছবি দেখা গেলে ভালো হয় না, এইজন্য। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই যে শান্তা সুন্দর একটা ছবি দিছে, দেখছেন? শান্তা ইসলাম। ওর তো ব্যাকগ্রাউন্ড এটা ওই যে অটোমেটিক ব্যাকগ্রাউন্ড, যে সুন্দর পর্দা দিছে এটাই ছবির ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে। স্যার আর কি কোনো ছবি সেট না করলে যার যার নামের প্রথম অক্ষর দিয়েই একটা আসে আমাদের ওই আমার ফাহিমাতুর জোহরা না তো আমার এফ আসতো তানহার না, তোরটা যে আসে, তোর আইডি জোহরা মিম দিয়ে খোলে না, যে আসে। ও ইমেল আইডি, হ্যাঁ হ্যাঁ ইমেল আইডি প্রথম নাম্বার আসে। আমি এখন পড়ে গেছি হচ্ছে বাসার মধ্যে, নিজের বাসায় নিজে পরবাসী। কখনো ছোট বোনের রুমে, কখনো ডাইনিং রুমে বসতে পারি না, কখনো ছোট ভাইয়ের রুমে বৈশা বৈশা ক্লাস নেই। আমার রুমে সব পড়ার টেবিল যেটা আছে এটা ছোট, এটা একটু সমস্যা। স্যার ওই যে একটা ব্রিজের ছবি ছিল না? হ্যাঁ, এখন ওইটা কখনো আসে কখনো আসে, কখনো আসে কখনো আসে। হ্যাঁ হ্যাঁ, কখনো আসে কখনো আসে না, এটা অদ্ভুত। শেয়ার স্ক্রিন, অডিও, কি হলো আমি কিছুই বুঝি না। খেয়াল করে বইটা তো সবার সাথে আছে না? জি স্যার। আচ্ছা, লাস্ট ক্লাসে আমরা অ্যাজাম্পশন পর্যন্ত পড়াইছি না? জি স্যার। এবার একটু খেয়াল করে দেখেন পেজ 23, অ্যাকোয়ারিং টাইটেল সাবজেক্ট টু এ মর্গেজ। স্যার লাস্ট ক্লাসের একটা না পয়েন্ট আপনি বলছিলেন যে আজকে মানে নেক্সট ক্লাসে পড়াইবেন, ওই যে এটা ভুলে গেছি। 19 নাম্বার পেজে 19 নাম্বার হ্যাঁ, মিনিমাম মর্গেজের। হ্যাঁ, এটা মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, এটা নেক্সট ক্লাসে আরেকবার মনে করেন, খেয়াল করুন। আজকে কি গরম একটু বেশি পড়ছে নাকি? জি স্যার, অনেক বেশি পড়ছে, অনেক বেশি। অ্যাকোয়ারিং টাইটেল সাবজেক্ট টু মর্গেজ। পাওয়া গিয়েছে? জি তাহলে সুবিধা হবে। দেখা যাচ্ছে না? জি স্যার। খেয়াল করে দেখেন, যখন কোন একটা মর্গেজ দেওয়া হয় এখানে দুইটা ওয়ার্ড মনে রাখবেন, একটা হচ্ছে গ্র্যান্টি আর একটা হচ্ছে গ্র্যান্টর। গ্র্যান্টি আমরা বলি যারা বায়ার তাদেরকে বলা হয় গ্র্যান্টি, বা যারা মর্গেজর তাদেরকে বলা হয় গ্র্যান্টি, আর যারা মর্গেজি তাদেরকে বলা হয় গ্র্যান্টর। এক কথা হচ্ছে যারা বায়ার তারা হচ্ছে গ্র্যান্টি, যারা সেলার তারা হচ্ছে গ্র্যান্টর। কথা কি বোঝা গিয়েছে? জি। এটা রাখেন, যারা গ্র্যান্টি তারা হচ্ছে বেসিক্যালি বায়ার, যারা গ্র্যান্টর তারা হচ্ছে বেসিক্যালি সেলার। সামনে এই শব্দগুলি বারবার ব্যবহার করা হবে, তো তখন আপনারা যাতে কনফিউজ না হন এই জন্য সামনে লেখা থাকলে সুবিধা। খেয়াল করে দেখেন এখানে একটা কথা বলছে, একদম প্রথম লাইনটা, ইন কন্ট্রাস্ট টু দ্য অ্যাজাম্পশন অফ দ্য পার্সোনাল অব্লিগেশন টু পে দ্য ডেট, grantees may not be willing to accept this responsibility. In this case, they may ask grantor allow them to take the title subject to the mortgage. খেয়াল করে দেখেন, গ্র্যান্টি তার মানে হচ্ছে যে বায়ার বা যে বড়োয়ার, সে অনেক সময় অনেক রেসপন্সিবিলিটি নিতে চায় না। যেমন আমরা লাস্ট ক্লাসে এমন অনেক কিছু অ্যাক্টিভিটিস দেখে আসছি যেগুলি আসলে বেসিক্যালি মর্গেজরের করতে হয়। মর্গেজি যে সে অনেক দায়িত্ব থেকেই কি বেঁচে যায়। আচ্ছা, এবার একটু খেয়াল করেন যে গ্র্যান্টি সে কি করতেছে, অনেক দায়িত্বই নিতে চায় না। এই জন্য সে কি বলে, সে বলে মর্গেজরকে বা গ্র্যান্টরকে বলে যে তুমি যে আমাকে এই কাজগুলি দিতেছো, দিস টাস্ক আর সাবজেক্ট টু দা মর্গেজ, এই কাজগুলি যেগুলি সাবজেক্ট টু দা মর্গেজ সেই কাজগুলি নিজের উপরে দায়িত্ব টাইনা আনতে চায় না। এখন দায়িত্বটা টাইনা আনতে চায় না কেন?
কারণ সে একটা ক্যালকুলেশন করে, সে যে পরিমাণ টাকা খরচ করবে বিনিময়ে সে যে পরিমাণ বেনিফিট পাবে, দুইটা যদি অ্যাটলিস্ট ইকুয়াল হয় তাহলে সে ইনভেস্ট করবে। তার কস্ট যদি তার বেনিফিটের চাইতে বেশি হয়, সে কি তার ওইখানে আর ইনভেস্ট করতে চাইবে? না। যেমন আমি আপনাদের অনেক বলেছি যে যারা কোল্ড স্টোরেজে আলু রাখে, আলুর দাম যখন অনেক কম মার্কেটে পড়ে যায়, তখন যদি সে দেখে আলু বিক্রি করে সে কোল্ড স্টোরেজের ভাড়াই উসুল করতে পারবে না, তখন কি আর সে আলু আনে? না। তখন সে আলুটা কোল্ড স্টোরেজে রেখে সে চলে যায়, পলায় যায়। ঠিক মর্গেজের ক্ষেত্রেও এরকম, একটা মানুষ যখন আপনি যখন মর্গেজ রাখবেন, সে মর্গেজের এগেনস্টে যখন লোন আনবেন, সেই লোনের এগেনস্টে আপনি ইনস্টলমেন্ট দিবেন এবং মর্গেজের যাবতীয় খরচ যা আছে আপনি পে করতে থাকবেন। যখন আপনি একবার বুঝে যাবেন যে আপনি যে পরিমাণ টাকা এখানে পে করতেছেন আপনার মর্গেজের অ্যাসেটের মূল্য তার চাইতে কম, তার মানে কি আপনি আর সেই জিনিসটাতে পে করবেন না। তার মানে অটোমেটিক্যালি মর্গেজি তখন কি করবে বা গ্র্যান্টর তখন কি করবে, সেই অ্যাসেটটা বিক্রি করে দিবে। সেই অ্যাসেটটা বিক্রি করে দেবে, তার মানে হচ্ছে সেই জিনিসটা তখন অটোমেটিক্যালি আপনার কাছে হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক খেয়াল করে দেখেন সেকেন্ড প্যারাতে এই কথাটা বলতেছে, বাট শুড দ্য গ্র্যান্টি reach the conclusion that there is no longer any advantage to making further payments, or should they become financially unable to do so, they may default on their payments. By so doing, they run the risk of losing whatever equity they have in the property. কথা কি বোঝা গিয়েছে? তারা যদি মনে করে যে এইটাতে তারা টাকা দিয়ে তাদের কোনো লাভ হবে না, এরকম চিন্তা যদি একবার তাদের মাথায় চলে আসে, তার অর্থ হচ্ছে তার ওই অ্যাসেটের উপরে যে ইকুইটিটা ছিল সেই ইকুইটিটা সে হারায় ফেলবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। তাহলে আমরা কি পাইলাম যে গ্র্যান্টি সে নিজের থেকে কোনো রেসপন্সিবিলিটি নিতে চায় না, সে রেসপন্সিবিলিটি নিতে চায় সাধারণত কস্ট এবং বেনিফিট অ্যানালিসিস করে। সে যদি দেখে তার বেনিফিটের চাইতে তার কস্ট কম, তখনই সে ওইখানে ইনভেস্ট করে, এবং সে যদি একবার বুঝে যায় তার বেনিফিট কম কস্ট বেশি, তখন সে কি করে, এটা আনউইলিংলি একদম পে করা বন্ধ করে দেয়। ইন দ্যাট কেস তার ওই প্রপার্টির উপরে তার যে ইকুইটি রাইট আছে সেই ইকুইটি রাইটটা সে হারিয়ে ফেলে। একদম লাস্ট প্যারা একটা কথা বলতে দেখেন, it is obviously riskier for the grantors to sell the property subject to the mortgage. Given a choice, they would generally prefer that responsible grantees assume the mortgage unless they are compensated for the additional risk they undertake as surety. কি বলা হচ্ছে? হ্যাঁ, যে গ্র্যান্টর তার জন্য অ্যাসেটটা হুট করে সেল করে দেওয়া হচ্ছে একটা রিস্কি, কারণ কোনো গ্র্যান্টর চায় না পারতপক্ষে তার যে মর্গেজটা আছে সেটাকে সে সেল করে দেয়। সে কি করে, বিনিময়ে সে গ্র্যান্টিকে কল করে এবং একটা নেগোসিয়েশনে যাওয়ার জন্য সে চেষ্টা করে। সর্বশেষ যখন গ্র্যান্টি আর কোনো রেসপন্স করে না, তখনই সে যা এই অ্যাসেটটা সেল করে দেয়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? সিম্পল জিনিস, যে গ্র্যান্টর চায় না এটা সেল করে দেখ, সে চায় লোনটা আদায় করে দেখ। দেখেন যে মর্গেজ রাইখা লোন দেয়, লোন বিক্রি করা আসলে, আর সরি, মর্গেজের অ্যাসেট বিক্রি করা বা নিলামে যাওয়া তার ব্যবসা না। তার ব্যবসা হচ্ছে লোন দিছি উইথ ইন্টারেস্ট, লোনটা আদায় করে নিব, আমি জাস্ট সিকিউরিটি হিসাবে এটা রাখছি। লোন আদায় করতে যায় যখন তাকে কোর্টে দৌড়াইতে হয় বা নিলাম করতে হয়, এইগুলো হচ্ছে তার জন্য একটা এডিশনাল এক্সপেন্ডিচার। কথা কি বোঝা যাচ্ছে? সো সে তার ব্যবসা ফালায় বাজে কাজ নিয়ে আসে, দৌড়াইতে চায় না। কথা কি বোঝা গেছে? আচ্ছা, এবার আসেন আমাদের পরবর্তী পয়েন্টটা ছিল প্রপার্টি কভার্ড বাই মর্গেজ। কোন কোন প্রপার্টি গুলি মর্গেজে কভার করে খেয়াল করে দেখেন। যখন আপনি একটা বাড়ি মর্গেজ রাখছেন, সাপোজ আপনি একটা বাড়ি মর্গেজ রাখছেন, এখন মনে হইতে পারে আপনি বলতে পারেন যে আমি তো বাড়ি মর্গেজ দিছি, বাড়ির পানির লাইন তো আমি তোমাকে মর্গেজ দেই নাই, বাড়ির গ্যাসের লাইন তো আমি তোমাকে মর্গেজ দেই নাই। খেয়াল করে দেখেন, আমি আপনাদের একটা রিয়েল লাইফ এক্সাম্পল বলি, তাহলে আপনাদের বোঝাটা সহজ হবে। এটা কুমিল্লার এক ঘটনা। আমার এক পরিচিত লোক একটা বাড়ি কিনছে। এখন বাড়ি কিনছে হচ্ছে 70 লাখ টাকা দিয়ে। কথাটা খুব মনোযোগ দিয়ে শুনেন। 70 লাখ টাকা দিয়ে সে যখন বাড়ি কিনছে, স্বাভাবিকভাবে ওই বাড়ির সাথে যে গ্যাসের লাইন ছিল, পানির লাইন ছিল, এগুলো কি সে কিনে নিছে না? হ্যাঁ। এবার একটু খেয়াল করে দেখেন, কি বাড়ির যে মালিক ছিল, আগের যে মালিক ছিল, সে কি করছে, বাড়ি বিক্রি করার পর
সে বলতেছে যে ভাই আপনি আমার কাছে বাড়ি কিনছেন, আমি বাড়ির দখল দিছি আপনাকে, গ্যাসের লাইনের কথা তো সেখানে বলা ছিল না, পানির লাইনের কথা তো সেখানে বলা ছিল না। এখন যদি গ্যাসের লাইন আপনি আমার নাম থেকে ট্রান্সফার করে আপনার নামে নিতে চান, আমাকে আরো 5 লক্ষ টাকা দিতে হবে। পানির লাইন যদি আপনি আপনার নাম লেখা থেকে শুরু করে আমার নামে নিতে চান, আমাকে আরো 2 লক্ষ টাকা দিতে হবে। কথা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ, জি সিম্পল স্যার। জিনিস, সিম্পল জিনিস। এখন এখন বলতেছে যখনই আপনি মর্গেজ দিবেন, এটার অর্থ হচ্ছে এটার পাশাপাশি আপনি আরো 2টা জিনিস দিয়ে দিচ্ছেন, একটা হচ্ছে ইজমেন্ট আর একটা হচ্ছে ফিক্সার। একটা কি? একটা কি? ইজমেন্ট আর ইজমেন্ট আর ফিক্সচার। একটা হচ্ছে ফিক্সার। এবার একটু খেয়াল করে দেখেন, ইজমেন্ট এবং ফিকচার দুইটা জিনিসের সাথে আপনারা পরিচিত, কারণ ইজমেন্ট আমি আপনাকে বলে আসছি, ফিকচার জিনিসটাও আপনারা মোটামুটি জানেন। ইজমেন্ট শব্দটা কি আমি বলেছিলাম, দেখেন মিমের জায়গা ব্যবহার করতেছিল তানহা, ঠিক না? উইথ মিমের কনসেন্ট। এবার জি। মিমের কনসেন্ট নিয়ে যখন তানহা সেই জায়গাটা ব্যবহার করতেছে এবং মিম তাকে পারমিশন দিয়ে রাখছে, ওই জায়গাটার মালিক আসলে মিম, কিন্তু জায়গাটা ব্যবহার করার রাইট আছে তানহার। তানহা যখন ওই জায়গাটা মর্গেজ করবে, উত্তর হচ্ছে মানে যে মর্গেজি সেও বেসিক্যালি ইজমেন্ট রাইটটা পেয়ে যাবে। কথা কি বোঝা গেছে? সেও বেসিক্যালি ইজমেন্ট রাইট পেয়ে যাবে। আপনি এই কথা বলতে পারবেন না আমি তানহাকে রাইট দিয়েছি কিন্তু আপনাকে রাইট দিব না। ঠিক সেম কাজটাই আমার পিছনের জায়গার ক্ষেত্রে হয়েছে। আমি আমার বাসার পিছনে একটা জায়গা কিনেছি, ওই জায়গাটার বের হওয়া বা ঢোকার জন্য কোনো রাস্তা নাই। এখন ওই জায়গাটা যে বিক্রি করেছে আমার পূর্ববর্তী মালিকের কাছে, সে তাকে আসা যাওয়ার জন্য একটা রাস্তা দিছে, যে এই রাস্তায় তুমি আসা যাওয়া করতে পারবা। সেও কথাটা লিখে নিছে, এই জায়গাটা যত জনের কাছে বিক্রি হবে পরবর্তী সমস্ত মালিক এই জায়গা দিয়েই আসা যাওয়ার ব্যবস্থা পাবে। কথা কি বোঝা গেছে? আসা যাওয়ার জন্য ব্যবস্থা পাবে। বাই লিটারালি আমিও যখন এই জায়গাটা কিনছি, আমিও তার কাছ থেকে একটা পারমিশন পেয়ে গেছি যে তার জায়গাটা দিয়ে আমি আসা যাওয়া করতে পারবো, পানির লাইন, গ্যাসের লাইন সব নিতে পারবো, এটা দলিলে লেখা আছে। আমি কিন্তু সেই জায়গাটার মালিক না, এটাকে আমরা বলি ইজমালি বলা হয় আমাদের লোকাল ভাষায়। তার মানে এটার আমি আসলে মালিক না, কিন্তু আমি এটা ব্যবহার করার জন্য একটা পারমিশন পাইছি। কথা কি বোঝা গিয়েছে? স্যার যদি এটা উল্লেখ না থাকে যে আপনি এটা ইউজ করতে এবার পারবেন আসেন, তখন? সেম কাজটা আবার আমার এক ফ্রেন্ড যে ল্যান্ডের ব্যবসা করে তার জন্য আমি আবার ডিফারেন্টলি করছি। সে হচ্ছে বিশাল জলা কিনছে, জলা কিনা সেখানে সে প্লট করে বিক্রি করছে। ওইখানে আমি আবার বলে রাখছি যে আমি যে মালিকের কাছে জায়গা বিক্রি করতেছি সেই মালিক শুধুমাত্র এই রাস্তা ব্যবহার করতে পারবে। পরবর্তী মালিক যদি রাস্তা ব্যবহার করতে হয় তাহলে আমার কাছ থেকে অনুমতি নিতে হবে। এটা আমি আমার ফ্রেন্ডের জন্য আইনটা এইভাবে, দলিলটা এইভাবে লিখাইছি। এবার একটু খেয়াল করে দেখেন, শান্তা জায়গা কিনছে, জায়গা কেনার সময় ওখানে গন্ডার হিসাব 2% 1 গন্ডা, প্রতি গন্ডা জায়গার জন্য তাকে 1 লক্ষ টাকা করে দিতে হয়েছে রাস্তা ব্যবহারের পারমিশন। কথা কি বোঝা গেছে? প্রতি 2% 1 গন্ডা। এখন আপনি যদি 5 গন্ডা জায়গা কিনেন, 5 গন্ডা জায়গার জন্য আপনি রাস্তার পারমিশন পাইছেন এবং আপনাকে 5 লক্ষ টাকা দিতে হয়েছে। কথা বোঝা গেছে? শুধু রাস্তার জন্য? শুধু রাস্তার জন্য আপনি রাস্তা ব্যবহার করবেন, প্রতি গন্ডা প্রতি 1 লক্ষ টাকা দিবেন। তো আপনার রাস্তা নাই, আপনি যাবেন কিভাবে? খেয়াল করে দেখেন, দ্যাট ইজ কল বিজনেস। এই ছেলে আজ পর্যন্ত আমার উপরে কৃতজ্ঞ যে তোর একটা ব্যবসা সেই পর্যন্ত 70টা প্লট বিক্রি করছে, 70টা প্লট বিক্রি করছে। এবার চিন্তা করেন তাহলে শুধুমাত্র একটা রাস্তা দিয়ে সে মানে কি ব্যবসা করছে। এবার মিম এই জায়গাটা বিক্রি করছে শান্তার কাছে। আমার ক্ষেত্রে কি হয়েছে, পূর্ববর্তী মালিক যে জায়গা কিনছে, রাস্তা কিনছে, আমিও সেই রাস্তা ব্যবহার করতে পারবো, আমি যার কাছে বিক্রি করছি সেও রাস্তা ব্যবহার করতে পারবে, কোনো অনুমতির দরকার নাই, দলিল আমি ওইভাবেই লেখাই নিছি। তো ওই দলিলটা বলছে যে এই মালিক, কেবলমাত্র এই মালিকই এই রাস্তা ব্যবহার করতে পারবে, পরবর্তী মালিক এই রাস্তা ব্যবহার করতে পারবে না। কথা কি বোঝা গেছে? এইবার শান্তা যখন মিমের কাছ থেকে জায়গা কিনছে, শান্তাকে আবার রাস্তা ব্যবহারের জন্য পারমিশন নিতে হবে, আবার প্রতি ঘন্টার জন্য 5 ঘন্টার জন্য 5 লাখ টাকা দিতে হবে। এইভাবে পরবর্তীতে যতবার এই জায়গা বিক্রি হবে ততবার সে 5 লক্ষ টাকা করে পেতেই থাকবে। ভবিষ্যতে যদি সে ঘন্টা প্রতি 2 লাখ চায়, সে 10 লাখ করে পাবে। কথা কি বোঝা গেছে? মর্গেজ কথার অর্থ, হ্যাঁ, ইজমেন্ট কথার অর্থ হচ্ছে যখনই আপনি প্রপার্টি মর্গেজ দিবেন সে ইজমেন্ট রাইটটা সে নিয়ে নেবে। এটা হচ্ছে মর্গেজের একটা বেনিফিট। কথা কি বোঝা গিয়েছে? এইবার আসেন, ফিকচার একটা শব্দ আছে। ফিকচার হচ্ছে একটা কন্ট্রোভার্সিয়াল ওয়ার্ড। মর্গেজের ক্ষেত্রে, হ্যাঁ, মর্গেজের ক্ষেত্রে ফিকচার হচ্ছে
যত কেস হচ্ছে 70% কেস ফিকচার প্রবলেম নিয়ে হচ্ছে। এখন ফিকচার প্রবলেমটা কি, যেটা আমি বলেছিলাম যে আমার বাসার সামনে আপনি বললেন যে আনস্পেসিফিক কোন একটা প্রপার্টি, আমি বললাম যে আমি আপনার কাছ থেকে 50 লাখ টাকা লোন নিলাম, আমার এখানে 50 ঘন্টা জায়গা আছে, আপনি 50 ঘন্টা জায়গা আপনার কাছে মর্গেজ রাইখা দিলাম, সেখানে 3 ঘন্টার দামই হতো 50 লাখ টাকা। আপনি কি করলেন, সামনের একটা প্লট বিক্রি করে দিলেন, তখনই তো আমি আপনার নামে কেস দেবো যে আপনি আমার পারমিশন ছাড়া কেন বিক্রি করলেন, আমি তো পিছনের জায়গা বিক্রি করতাম। কথা কি বোঝা গেছে? তার মানে হচ্ছে প্রপার্টি, যে এই সমস্ত প্রপার্টি ফিকচারও কভার করে আবার ইজমেন্টও কভার করে, কিন্তু ইজমেন্ট হচ্ছে কোয়াইট ইজি টার্ম, ফিকচার কি কোয়াইট কন্ট্রোভার্সিয়াল টার্ম। এতটুকু ক্লিয়ার? জি স্যার পিকচারটা কি? ফিকচার কি বললাম, যে আপনার প্রপার্টির একটা সার্টেন পোরশন আপনি মানে সে বিক্রি করে দিছে, এখন আপনি কোন সার্টেন পোরশনটা যে বিক্রি করছে সেটা তো আপনার কনসার্ন নেয় নাই, নিছে নিছে নেয় না। এগুলি হচ্ছে আসলে চালাকি, এগুলি হচ্ছে যারা স্মার্ট, এই যে সাহেব টাইপের লোক যারা আছে এরা চালাকি করে, বুঝতে পারছি? ব্যাংকের সাথেও চালাকি করে। আচ্ছা এবার আসেন পরবর্তী পেজে একটা কনসেপ্ট বলছে আফটার অ্যাকোয়ার্ড প্রপার্টি, পাইছেন 24 নাম্বার পেজে? 24 নাম্বার পেজে একদম প্রথমে দেখেন, আমার কার্সরটা খেয়াল করেন। জি স্যার পাইছি, মিম পাইছেন আপনি? প্রথম লাইনে। মিম পাইছেন শান্তা? জি স্যার। Okay. আফটার অ্যাকোয়ার্ড প্রপার্টি। হ্যাঁ, আপনাদের বেসটা ক্লাস করায় খুব মজা। আগের বেসটাতে ক্লাস করাইছি 32 জন স্টুডেন্ট নিয়ে, হ্যাঁ এটা কষ্ট হয়েছে, কষ্ট হয়েছে। আচ্ছা তবে ভালো লাগছে, মানে স্টুডেন্ট বেশি হইলে আবার মজাও আছে। আচ্ছা তারা কি বলতেছে, a mortgage also will be usually contain what is called an after acquired property clauses as a part of description of the type of the property and to be covered by the mortgage. এইবার এখানে একটা কথা আছে, এইবার এখানে একটা কথা আছে, খেয়াল করে দেখেন। আপনি যেমন চালাক ব্যাংকও হচ্ছে চালাক, আপনি যেমন চালাক ব্যাংকও হচ্ছে চালাক। সেইখানে তারা অনেক সময় বলে দেয় যে আফটার অ্যাকোয়ার্ড প্রপার্টি ক্লজটা কি হবে। আপনি যখন আমার কাছে মর্গেজ রাখবেন, এই মর্গেজ রাখার পর এই ক্লজটা আমি কিভাবে নিব, আমি যদি জায়গা সেল করতে হয় কোন জায়গা দিয়ে সেল করব, আমাকে যদি জায়গা ব্যবহার করতে হয় আমি কি ফরম্যাটে সেল করব, কথা কি বোঝা যাচ্ছে? এই ক্লজটাকে আমরা বলি আফটার অ্যাকোয়ার্ড প্রপার্টি ক্লজ। এইবার যদি আপনাকে ব্যাংক বলে যে আমি কোনটা সেল করব, আপনি যদি বলেন সামনেরটা সেল করেন, পিছনেরটা সেল করেন, মাঝখান দিয়ে সেল করেন, তারপর যদি ব্যাংক সেল করে, আপনি কি আর ব্যাংকের এগেইনস্টে তখন কোনো কেস করতে পারবেন? ফ্যান্টাস্টিক। তার মানে একটা কথা মনে রাখবেন, মানুষ থাকে কোন জায়গায়, মানুষ শিখে যেই জায়গায়। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? মানুষ থাকে কোন জায়গায়, মানুষ শিখে যেই জায়গায়। আমি মাঝে মাঝে একটা গল্প বলি, গল্পটা হচ্ছে একটা এরকম, এক লোক পার্কে গেছে, গিয়ে একটা বানরকে বাদাম খাইতে দিছে। বানর কি করতেছে, তার পশ্চাৎ দেশে যায় বাদামটাকে একটু ঘষা তারপরে বাদাম খাইতেছে। ওই লোক তো অবাক, বান্দরের এই স্বভাব কেন? মালিককে ডাকছে, মালিককে ডাকার পর মালিক বলতেছে, ভাই বললেন না পার্কে তো অনেক রকমের লোক আসে, এক লোক বানরকে বেল দিছে, সে বেল খায়া ফেলছে। বেল খায়া ফেলার পর এই বেল তো আর বের হয় না, তখন তাকে অপারেশন করে বেল বের করতেছে। তখন সে মানে হিসাব করে নেয় যে জিনিসটা খাবে সেটা সে প্রপারলি বের করতে পারবে কিনা। ওইটা তো ভালো কথা, এটা তো ভালো কথা। এরপরে সে কিছুদিন পরে আবার গেছে, যায় সেটা বানরকে কলা দিছে। এবার বানর কি করতেছে, কলা প্রথমে পানি চুবাইছে, তারপরে সে আবার পশ্চাৎ দেশে লাগাইছে, লাগায় তারপরে যে কলা খাইতেছে। কিন্তু অবাকারী, এইটা আবার এই অভ্যাস কেন, সে আবার মালিককে ডাক দিছে। মালিক বলতেছে, তো ভাই বললেন না কিছুদিন আগে আরেকটা খারাপ লোক আসছিল, সে বানরে সিগারেট দিয়ে দিছে। এখন সিগারেট লাগাইতে যায় তো বানরের জান শেষ। তখন সে বুঝছে যে আচ্ছা এটারে প্রথমে পানি চুবাইতে হয়, চুবাইয়া তারপরে মাপ নিয়ে তারপরে খাইতে হয়। এটাকে আমরা বলি এক্সপেরিয়েন্স। আপনি যখন কোথাও ঠেকা যাবেন তখন নতুন নতুন জিনিস শিখা যাবেন। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? ক্লিয়ার? ওকে ফাইন। এবার আসেন জুনিয়র মর্গেজ। খেয়াল করে দেখেন, আপনার সাথে ব্যাংকের রিলেশন খুব ভালো, আপনি একটা লোন নিছেন, রেগুলার বেসিসে লোন পরিশোধ করতেছেন, ওই লোন নিয়ে দেখলেন যে আপনার ব্যবসা খুব ভালো, আপনি ব্যাংকের কাছ থেকে আরো টাকা নিবেন। এখন ব্যাংকে আপনাকে এমনি এমনি টাকা দিবে?
ব্যাংক তো আপনাকে এমনি এমনি দেয়, না। তখন আপনি কি করলেন, আরো একটা জমি আছে সেই জমিটা আবার বন্ধক রাখলেন। তার মানে আগে একটা জমি বন্ধক রাখছেন, মানে মর্গেজ করছেন, পরে আরেকটা জমি বা বাড়ি মর্গেজ করছেন। প্রথম আপনি যে জমি বা বাড়িটা মর্গেজ করছেন সেটাকে আমরা বলি ফার্স্ট মর্গেজ। সেটাকে আমরা কি বলি? ফার্স্ট ফার্স্ট মর্গেজ। মর্গেজ। এটাকে কোন কোন বইয়ে প্রিন্সিপাল মর্গেজও বলছে। সেটাকে কোন কোন বইয়ে কি মর্গেজ বলছে? প্রিন্সিপাল প্রিন্সিপাল মর্গেজ বা সিনিয়র মর্গেজ বলছে। কি বলছে? সিনিয়র মর্গেজ। সিনিয়র আর পরে যেটা বন্ধক রাখছেন বা মর্গেজ রাখছেন সেটাকে আমরা বলি জুনিয়র জুনিয়র মর্গেজ মর্গেজ। বা সেকেন্ড মর্গেজ। কথা কি বোঝা গেছে? জি। এবার জমি যখন আপনি বিক্রি করবেন তখন আগে কোনটা, ব্যাংক যখন আগে জমি বিক্রি করে দিবে, হ্যাঁ, তখন আগে কোনটা ছুটাবে, প্রথমটা না দ্বিতীয়টা? প্রথমটা। প্রথমটা। এটা কমন সেন্স। আগে প্রথমটা সেল করবে, তারপর সে দ্বিতীয়টা সেল করবে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। এবার আসেন রেকর্ডিং অফ মর্গেজ। মর্গেজের এই যে ফ্যাক্টর বা কন্ট্রাক্ট গুলি হয়, এটা যদি আইন দিয়ে আপনাকে বাইন্ডিংস না দেয়, কোন মানে দেশের আইন যদি আপনাকে বাইন্ডিংস করে না দেয়, তাহলে রিটেন না রাখলেও চলে। আবারও বলতেছি, কোন দেশের আইনগত প্রথা এটাকে যদি আপনাকে বাইন্ডিংস না দেয়, তাহলে সেটা আপনার লিখিত না হইলেও চলে। কিন্তু লিখিত মর্গেজ। রাখাটা হচ্ছে, হ্যাঁ, কিন্তু লিখিত রাখাটা হচ্ছে সেফ। লিখিত রাখাটা কি? সেফ। এই জন্য অলমোস্ট 99% মর্গেজই হচ্ছে রিটেন ফরম্যাটে হয়। 99% মর্গেজ কি ফরম্যাটে হয়? রিটেন 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 ফরম্যাটে হয়। ফরম্যাট। রিটেন ফরম্যাটে হইলে লাভটা কি? The written format provides a protection both for the mortgagor and mortgagee to avoid some unwanted situation. মানুষের কি হয়? মানুষ মরে গেলে কি হয় বলেন তো? মানুষ মরে গেলে কি হয়? মরে গেলে কি হয় মানুষ? কি হয়? পচা তার যায়। ইসে পচা যায়, পচা যায়। মানুষ মরে ওট। গেলে পচা যায়। হ্যাঁ, পচা পচে থাকলে যায়। কি হয়? আচ্ছা। বাইচা থাকলে কি জি। হয়? বাইচা থাকলে কি হয়? বদলায়। মানুষ মরে গেলে পচে যায়, বেঁচে থাকলে বদলায়। এটা একটা কমন ডায়লগ, আচ্ছা। ঠিক না? আপনার সাথে শুনি। আমার, হ্যাঁ, ছেলে আর মেয়েদের মধ্যে আমরা একটা পার্থক্য করি। পার্থক্যটা কি? ছেলে আর ছেলেদের মধ্যে যদি ঝগড়া হয়, ছেলে আর ছেলেদের মধ্যে যদি ঝগড়া হয়, একজন আরেকজনের গালাগালি করে, মারপিট করে, তারপর আবার ঠিক হয়ে যায়, ঠিক না? মেয়ে আর মেয়েদের মধ্যে যদি ঝগড়া হয় তাহলে কি হয়? 5 বছর সারা কথা জীবন বলে। মনে রাখে। না, গোপন তথ্য ফাঁস হয়। যত আচ্ছা। কথা আছে মনের ভিতরে সব টুসটাস করে বের করে দেয়। এবার একটু খেয়াল করে দেখেন, রিটেন এগ্রিমেন্ট যখন হয় তখন এই আনওয়ান্টেড যে মানুষ যদি বদলায় যায়, তখন আপনি ইচ্ছা করলেও কথা বদলায় নিতে পারবেন না। একটা কথা মনে রাখেন, আপনার মুখের কথার রেকর্ড খুব কম। এখন রেকর্ড করা যায়, কিন্তু লিখিত স্টেটমেন্ট হচ্ছে ফর্মাল স্টেটমেন্ট। এই জন্য মর্গেজের এই ডিড গুলি সাধারণত রিটেন। লিখে রাখাটাই হচ্ছে সেফ এবং লিগ্যাল। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি স্যার। ওকে, ফাইন। এবার একটু খেয়াল করে দেখেন আদার ফাইন্যান্সিং সোর্সেস। আপনি আর কি কিভাবে আদার ফাইন্যান্সিং সোর্সেস করতে পারেন? একটা হচ্ছে সেলার ফাইন্যান্সিং, একটা কি? সেলার সেলার ফাইন্যান্স। ফাইন্যান্সিং। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আপনাদেরকে একটা গল্প বলি। আমার কিছু আত্মীয়, কয়েকজন মিলে একটা ব্যবসা শুরু করবে। কয়েকজন মিলে একটা ব্যবসা শুরু করবে। এখন ব্যবসা শুরু করছে, তাদের মধ্যে একজন হচ্ছে তার অ্যাসেট, মানে অ্যাসেট দিবে, আর বাকিরা হচ্ছে তাদের ব্যবসায়িক নলেজ দিবে। কথাটা বুঝছেন? অ্যাসেট দিবে আর ব্যবসায়িক নলেজ দিবে। এখন যে অ্যাসেট দিবে সে তার বাড়িটা মর্গেজ রাখছে। সে কি মর্গেজ রাখছে? বাড়িটা। বাড়িটা মর্গেজ রাখছে। এখন বাড়ি যে মর্গেজ রাখছে, ব্যবসা মোটামুটি ভালোই চলতেছিল। একটা সময় যে ব্যবসা একটু ক্রাইসিস সিচুয়েশন আসছে। ব্যবসাতে কি আসছে? একটা ক্রাইসিস সিচুয়েশন আসছে। এখন সে দেখলো এই মুহূর্তে যদি ব্যবসায় টাকা ইনভেস্ট করতে পারি, তাহলে আমার যে মানে প্রবলেমটা আছে সেটা আমি ওভারকাম করে চলে যাব। সেটা আমি কি করব? ওভারকাম করে চলে যাব। কিন্তু আমি যদি এই অবস্থায় বসে থাকি, তাহলে আমার যে পরিমাণ লোন আছে সেটা যখন ইন্টারেস্টে বাড়তে থাকবে, আমার ব্যবসাও যাবে, আমার বাড়িও যাবে। কথা কি বোঝা যাচ্ছে? এই মুহূর্তে তার করণীয় কাজটা কি? এই মুহূর্তে তার করণীয় কাজটা হচ্ছে তাকে ফাইন্যান্সিং করতে হবে। এট এনি কস্ট তাকে ফাইন্যান্সিং করতে হবে। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন,
সে তখন তার লাস্ট অপশন হচ্ছে তার বাড়িটা বিক্রি করে দেওয়া, কারণ সে তো আর অন্য কোনো জায়গা থেকে ফাইন্যান্সিং করতে পারতেছে না, সে তার বাড়িটা বিক্রি করে দিল। এখন মার্কেট যেহেতু খারাপ, বাড়ি বিক্রি করবে কার কাছে? তার তো অন্য কোনো লোক নাই। তার মানে যেই ব্যাংকের কাছে সে লোনটা নিয়েছে সেই ব্যাংকেরই কারো কাছে সে বাড়িটা বিক্রি করে দিছে, বা ব্যাংকের কাছে বাড়িটা সে বিক্রি করে দিছে। বিক্রি করে সে যে টাকাটা পাইছে সেই টাকাটা সে ব্যবসায় ইনভেস্ট করছে, ব্যবসায় পুনরায় আবার লাভ হইছে, সে পরবর্তীতে অন্য জায়গায় যায় তার জায়গা কিনে আবার বাড়ি করছে। কথা কি বুঝাতে পারলাম? তার মানে এই মর্গেজটা আসলে বাইব্যাক করলো কে? যে মর্গেজি সেই বাইব্যাক করলো, ঠিক না? যে মর্গেজি সেই বাইব্যাক করলো। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন তো বইটাতে কি লিখছে। A source of credit for real property buyer is often the seller. Seller কে? গ্র্যান্টি। সেলার কে? সরি, সেলার হচ্ছে গ্র্যান্টর। গ্র্যান্টর কে? যাকে আমরা মর্গেজি বলতেছি, যে লোন আসলে সেল করে। আচ্ছা, তারপর কি বলতেছে? If the seller is willing to take back the mortgage as a part or full payment of the purchase price, it is referred to the seller's financing. তার মানে যে সেলার সেই আপনাকে ফাইন্যান্সিং করছে। এখন এরকম আপনি কখন করবেন? খেয়াল করে দেখেন, আপনার যেমন ঠেকা, যে মর্গেজর যে মর্গেজি বা যে গ্র্যান্টর তারও কিন্তু ঠেকা, কারণ আপনার বাড়ি আটকায় রয়েছে, তারও কিন্তু টাকা আটকায় আছে না? হ্যাঁ, এখন সেও চাইবে কিন্তু আপনাকে মুক্ত করে সে নিজেও মুক্তি হয়ে যাক, ঠিক না? এরকম তাহলে সে কখন করে? 1 নাম্বার দেখেন পেজ 25 এ, এরকম সে কখন করে? 25 এ, the third party mortgage financing is too expensive and unavailable. ওই মুহূর্তে বাইরে সে কারো কাছে এটা বিক্রি করতে পারতেছে না, বাইরে সে কারো কাছে বিক্রি করতে পারতেছে না। 2 নাম্বার বলতেছে the buyer does not qualify for long term mortgage credit because of low down payment and difficulty meeting the monthly payment. তার মানে সে অন্য কারো কাছে যদি এটা মর্গেজ রাখবে, সেটাও সে পারতেছে না, কারণ মর্গেজ লাগলে সে যে টাকাটা পাবে সেটা খুব সামান্য টাকা এবং ইনস্টলমেন্ট দেওয়ার মতো তার কোনো ক্ষমতা নাই। এই দুইটা পয়েন্ট কি বোঝা গিয়েছে? না, দ্বিতীয়টা বুঝি নাই স্যার। বললাম সে কি করে? বিক্রি না করে আরেকজনের কাছে মর্গেজ দিয়ে দিতে পারে। এখন সেটাও সে পারতেছে না, কারণ মর্গেজ দিলে সে যে টাকা পাবে সেই টাকায় তার কিচ্ছু হবে না, সেই টাকায় তার কিচ্ছু হবে না। এবং সে এটার জন্য তাকে যে ডাউন পেমেন্ট দিতে হবে, সেই ডাউন পেমেন্ট দেওয়ারও তার ক্ষমতা নাই। কথা কি বোঝা গিয়েছে? আচ্ছা, এবার আসেন, the seller desires to take the advantage of installment method of reporting gain from the sale. এবার একটু খেয়াল করে দেখেন, সেলার এখানে একটা অ্যাডভান্টেজ যাচ্ছে। সে টাকাটা দিলে আমাকে ইনস্টলমেন্ট বেসিসে দিত, ঠিক না? এখন আমি টাকাটা একবারে পেয়ে যাচ্ছি, তার কাছ থেকে আমি পুরো অ্যাসেটটাই নিয়ে নিচ্ছি, নিয়ে আমি মার্কেটে বিক্রি করে দিলাম, ঠিক না? নিয়ে আমি মার্কেটে বিক্রি করে দিলাম, তাহলে কি আর আমাকে ওই 2 বছর 3 বছর ওয়েট করতে হবে? তার মানে যে টাকাটা আমি ইনস্টলমেন্টে পাইতাম সেই টাকাটা এখন আমি একবারে পেয়ে যাচ্ছি। কথা কি বোঝা যাচ্ছে? সেই টাকাটা আমি একবারে পেয়ে যাচ্ছি। 4 নাম্বার বলতেছে the seller desires to artificially raise the price of the property by offering lower than the market interest rate on the mortgage. এবার একটু খেয়াল করে দেখেন, যে সেলার সে চাইতেছে, বলতেছে যে আপনাকে আমি ইন্টারেস্ট রেটটা কমায় দিব। এখন মার্কেট ইন্টারেস্ট রেট যদি কমে, বন্ডের প্রাইস কি বাড়বে না কমবে? জি স্যার। মার্কেট ইন্টারেস্ট রেট যদি কমে, বন্ডের প্রাইস বাড়ে না কমে? বাড়ে। বাড়ে, বাড়ে। তার মানে হ্যাঁ, মার্কেটিং প্রাইস কিভাবে বের করেন? সিএফটি ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার টি, এভাবে বের করেন না? ক্যাশ ফ্লো ডিভাইডেড বাই 1 প্লাস কে হোল টু দি পাওয়ার টি। এর মান কি বাড়বে না কমবে? কমবে। ওই উল্টাটা হয়। জি স্যার। এর মান যদি কমে, উল্টাটা হইলে বি এর মান বাড়বে না কমবে? বাড়বে। 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 এর মান কমলে উল্টা হবে। তা কমলে উল্টা কি? কমার উল্টা কি? কমের উল্টা বাড়বে স্যার। হ্যাঁ, তো এইটা কেমন কথা বললেন? কথা বুঝেন নাই? বলছে যে আপনি ছেলে দেখছেন? দেখছি। কেমন লাগছে? ভালোও লাগছে, আবার কেমনও লাগছে, ঠিক না?
আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, সে তখন ইন্টারেস্ট রেটটা কমায় দেয়। কিভাবে কমায়? ওই হয়তো বাড়ির জন্য সে একটু বেশি প্রাইস দিয়ে দেয়। কথা কি বোঝা যাচ্ছে? এখানে আসলে তার লাভও আছে। সে তো টাকাটা টাইম ভ্যালু অফ মানি কনসিডার করে। যে টাকাটা সে 5 বছর পরে পাইতো, সে টাকাটা তো সে এখন একটু আগে পেয়ে যাচ্ছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? জি এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এবার একটু দেখেন, আরেকটা কনসেপ্ট আছে, সেটাকে বলা হয় পারচেজ মানি মর্গেজ। সেটাকে কি বলা হয়? পারচেজ মানি মর্গেজ। Purchase দেখেন তো money. পাওয়া গেছে কিনা? আমি এই যে ধরছি কার্সরটা, যেখানে পাওয়া গিয়েছে। জি স্যার। খেয়াল করেন, পারচেজ মানি মর্গেজটা কি? এনি মর্গেজ given by a buyer to the seller to secure payment for all part of the purchase price for a property is usually called purchase price payment. খেয়াল করে দেখেন, পারচেজ প্রাইস পেমেন্ট হচ্ছে সরাসরি হচ্ছে যে মর্গেজ গুলি আমরা বুঝি। আমার টাকার দরকার, আমি আমার প্রপার্টি বিক্রি করব না, আমি আমার প্রপার্টিটা তার কাছে মর্গেজ দিব, বিনিময়ে তার কাছ থেকে আমি টাকা নিয়ে নেব, অথবা আমি তার কাছ থেকে টাকা নিব, নিয়ে আমি একটা প্রপার্টি পারচেজ করব, করে সেটাকে তার কাছে মর্গেজ রাখবো। তার মানে এবার একটু চিন্তা করে দেখেন তো, মর্গেজ টাকাটা দিছে কে? যে মর্গেজই সে টাকাটা দিছে। মর্গেজর জমিটা পারচেজ করছে, পারচেজ করে মর্গেজের কাছে সেটা সে কি মর্গেজ হিসাবে দিয়ে দিছে। এটাকে আমরা কি বলি? পারচেজ মানি মর্গেজ। যেটা আমরা রূপায়ণের একটা এক্সাম্পলের কথা বলেছিলাম আপনাদের ক্লাসে, মনে আছে? রূপায়ণের ফ্ল্যাট কেনার জন্য সে টাকা নিছিল, ফ্ল্যাট কিনে ফ্ল্যাটটা মর্গেজ দিয়ে দিছে, ইনস্টলমেন্টে টাকা পে করছে, পে করে তারপর সে ফ্ল্যাটটা ছুটায় নিছে। তার মানে কি, ফান্ড ইজ বেসিক্যালি ট্রান্সফার টু দা সেলার টু দা বায়ার, বাট অ্যাসেটস ইজ ট্রান্সফার টু দা বায়ার টু দা সেলার। কথা কি বোঝা গেছে? কথা কি জি বোঝা গিয়েছে? আচ্ছা, এবার আসেন জি স্যার। ল্যান্ড কন্ট্রাক্ট গুলি কি কি। খেয়াল করে দেখেন, ল্যান্ড মানে কি বলেন তো? জমি। ল্যান্ড শব্দের অর্থ জমি, জমি। এই জমি, ভূমি। হ্যাঁ। আচ্ছা, এবার রিয়েল এস্টেট প্রপার্টিতে ল্যান্ড শব্দটা আমরা যখন ব্যবহার করব, সেটা জমিও হইতে পারে, আপনার বিল্ডিংও হইতে পারে। কথা কি বোঝা গেছে? সেটা আপনার বিল্ডিং হইতে পারে, আপনার ফ্ল্যাট, আপনার আমরা যেটাকে বলি ফ্ল্যাট, সেটাও হইতে পারে। এখন রিয়েল এস্টেটের সব যত কন্ট্রাক্ট হয়, প্রায় বেশিরভাগ কন্ট্রাক্টই হয় ল্যান্ড নিয়ে। সেই কন্ট্রাক্টগুলি কি দিয়ে হয়? ল্যান্ড। ল্যান্ড। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, ল্যান্ড নিয়ে যত কন্ট্রাক্ট হয়, সেই কন্ট্রাক্ট গুলি কি হতে পারে? রিয়েল এস্টেট কন্ট্রাক্ট হতে পারে। খেয়াল করে দেখেন তো, এই যে এখানে বলা আছে, রিয়েল এস্টেট কন্ট্রাক্ট হতে পারে, ইনস্টলমেন্ট কন্ট্রাক্ট হতে পারে, সেলস কন্ট্রাক্ট হতে পারে, ডিড হতে পারে। পাইছেন? জি ঠিক ল্যান্ড কন্ট্রাক্টের নিচের লাইনটা, ভ্যারাইটি অফ অ্যালায়েন্স পাওয়া গিয়েছে। অ্যালায়েন্স দেখেন তো, ইনক্লুডিং আমি রিয়েল চাইলে আবার এস্টেট লিখে দিয়েছি, রিয়েল এস্টেট কন্ট্রাক্ট, ইনস্টলমেন্ট সেলস, এগ্রিমেন্ট অফ কন্ট্রাক্ট, কন্ট্রাস্ট অফ কন্ট্রাক্ট অফ ফর ডিড। পাইছেন? জি জি জি, স্যার। 4টা কন্ট্রাক্ট আছে। নামটা পাইছেন তো? ক্লাস বোঝা যাচ্ছে তো? জি স্যার। ক্লাস বোঝা যাচ্ছে তো? হ্যাঁ। রিয়েল এস্টেট কোর্সটা নেওয়ার পর আমি একটু চিন্তা করতেছিলাম, আদৌ কি এটা পড়াইতে পারবো, কেমন কেমন লাগে না। এখন পড়ায় তো ভালোই লাগতেছে। কেন ভালো লাগতেছে আমি আপনাকে একটু বলি, আপনারা বুঝতে পারতেছেন কিনা আমি জানি না, কিন্তু আমার কাছে ভালো লাগতেছে, আমার মনে হচ্ছে আপনারা বুঝতেছেন। বাকিটা যদি না বুঝেন, প্লিজ লেট মি ইনফর্ম। আমি জায়গা জমিনের কিছু কাজ নিয়ে ডিল করছি, আমার বিল্ডিং এর জায়গা, আমার পেছনের জায়গা, হ্যাঁ, তারপর হচ্ছে আমার বিল্ডিং এর এগেইনস্টে তো লোন আছে, সেই লোন গুলো আমি পরিশোধ করতেছি। আমার খালামুনির বিল্ডিং এর কাজটা আমি করছি, আমার খালা ফ্ল্যাট কিনছে, সেই লোনের কাগজপত্র গুলি আমি টুকটাক ডিল করছি। তো এই জিনিসগুলি আমি কাজ করতে 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 শিখছি। এখন মজা হচ্ছে, এগুলি আমি মার্কেটে কাজ করে শিখছি, এখন আপনাদেরকে পড়াইতে আইসা আমাকে পড়তে হচ্ছে। যার কারণে এক্সাম্পল গুলি আমার অলরেডি মাথায় আছে। এখানে যে এক্সাম্পল গুলি বলতেছি, আমি সব আমার আশেপাশের এক্সাম্পল গুলি বলতেছি। কথা কি বোঝা যাচ্ছে? একটু আগে গার্মেন্টস এর যে এক্সাম্পলটা বললাম, সেটা আমার আত্মীয়র মধ্যেই হয়েছে। তারপরে যে পাশে যে কেসের কথা বললাম, এটা আমার মানে বিল্ডিং এর পাশের এই কেসটা আমি নিজে দেখতেছি। ঠিক আছে? আরো যে আমার যে জায়গার ইজমেন্টের কথাটা বললাম, আমি নিজে সেই ইজমেন্টটা নিজে কন্ট্রাক্টটা করছি। আমার ফ্রেন্ডের যেটা বললাম, সেই কন্ট্রাক্টটাও আমার হাতে লেখা। কথা কি বুঝাইতে পারলাম? মানে চুক্তিপত্রটা আমি লিখছিলাম, তার মানে একটু সুবিধা হয়েছে। আচ্ছা, এবার একটু আসেন,
রিয়েল স্টেট কন্ট্রাক্ট গুলি আসলে বিভিন্ন ধরনের হতে পারে। সেল কন্ট্রাক্ট মানে কি, আপনি সেল করে দিচ্ছেন, সরাসরি সেল করে দিচ্ছেন, কথা কি বোঝা যাচ্ছে? আপনি সরাসরি জি সেল করে দিচ্ছেন। এখন সেলটা তো ইনস্টলমেন্টেও হইতে পারে, ইনস্টলমেন্টে হইতে পারে না? 10 লাখ টাকায় সেল করছেন, আপনি প্রতি মাসে মাসে 1 লাখ টাকা করে দিবেন, 1 বছর 10 মাস পরে আপনি ফ্ল্যাটটা নিয়ে নেবেন। এখন সবসময় কি আপনি সেল পারপাসেই কন্ট্রাক্ট করবেন? আপনি তো লিজও দিতে পারেন, আপনি তো মর্গেজও দিতে পারেন, আপনি তো ভাড়াও দিতে পারেন, পারেন না? সবগুলি কন্ট্রাক্টের জি। ফরম্যাট কি সেম হবে? যেমন সেল না। না। সেল কন্ট্রাক্টে আপনি কি করেন? আপনি মালিকানা সত্ত্বটা সহ দিয়ে দেন, ঠিক না? আপনি মালিকানা সত্ত্বটা সহ দিয়ে দেন। মর্গেজ যখন করেন বা আপনি যখন ডিড করেন, তখন ডিডে কি আপনি মালিকানা সত্ত্ব দিয়ে দেন? তার মানে তখন ওনারশিপ টাইটেলটা কিন্তু আপনার হাতেই থাকে, ওনারশিপ টাইটেলটা আপনার হাতেই থাকে। আর তাকে আপনি একটা নির্দিষ্ট সময়ের জন্য ব্যবহারের পারমিশন দিয়েছেন। এখন আপনি সাপোজ তাকে ভাড়া দিচ্ছেন, কিন্তু আপনি বলে দিচ্ছেন যে ভাড়ার সময় সে মর্গেজ ইউজ করতে পারবে না। ওই চুক্তিতে যদি এই কথাগুলি বলা থাকে, সে কি ইচ্ছা করলেও সেটা ব্যবহার করতে পারবে? না। ইচ্ছা করলেও পারবে না। এই কথাগুলি এখানে বলা হয়েছে, খেয়াল করে দেখেন। প্রথম প্যারাটাতেই বলছে ল্যান্ড কন্ট্রাক্ট হ্যাজ ভ্যারাইটি অফ alliances including real estate contract, installment sales, contract agreement to convey and contract for deed. পাওয়া গিয়েছে? ওকে। জি As the last term implies the land contract, sellers promises to convey the title such time as the purchaser completes the performance of the obligation calls for the contract. খেয়াল করে দেখেন, যখন কন্ট্রাক্ট করছে সেলার্স তখনই কি করবে? খেয়াল করে দেখেন, আবার পড়তেছি। The land contract seller promises to convey the title as such times as the performance usually means payments of the purchaser price in stipulated installment, much as the same way under the note and mortgage. যখনই পারচেজার সময় মতো তার টাকাগুলি পরিশোধ করে দিছে, যে সেলার আছে সেও তখন ওনারশিপ টাইটেলটা আসতেই তাকে পরিশোধ করে দিবে। কথা কি বোঝা গিয়েছে? আপনি পারচেজার, আপনি হয়তো বাই করছেন অথবা মর্গেজ করছেন, বিনিময়ে আপনার একটা অব্লিগেশন হয়েছে, সেই অব্লিগেশনটা আপনি ফুলফিল করবেন কিভাবে? নির্দিষ্ট সময় আনতে আনতে টাকা দিয়ে। যখনই আপনার টাকা দেওয়া শেষ, আমি সেলার, আমার দায়িত্ব হচ্ছে আপনাকে আপনার সম্পদটা বুঝায় দেওয়া। কিন্তু যতক্ষণ আপনি টাকা পরিশোধ না করছেন, আপনার ওনারশিপ টাইটেল আর আপনার কাছে নাই, সেই ওনারশিপ টাইটেল এখন আমার কাছে। কথা কি বোঝা যাচ্ছে? আচ্ছা, কিন্তু আপনি যখন ডিড করলেন, আপনি যখন ভাড়া দিলেন, তখন কি ওনারশিপ টাইটেল আমার কাছে আছে? না। তখন আমি ইচ্ছা করলেও কিন্তু এই জমির উপরে কোনো জোর খাটাইতে পারবো না। আপনি বড় জোর ওনারশিপ টাইটেল আপনার কাছেই আছে এবং লিগ্যাল রাইটস গুলি আপনার কাছেই রেস্ট্রিক্টেড করা আছে। ঠিক পরবর্তী প্যারায় এই কথাগুলি বলা আছে। এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত ডিড এবং সেল কন্ট্রাক্টের মধ্যে পার্থক্য বোঝা গেছে? জি ডিডের ক্ষেত্রে ওনারশিপ কার কাছে থাকে? যে জি বায়ার। জি যার কাছে ডিডের ক্ষেত্রে ওনারশিপ কার কাছে থাকে? যে বায়ার যে তার কিনে কাছে। ফেলে যে বায়ার হ্যাঁ তার কাছে, সরি, তার কাছে। হ্যাঁ, যে বায়ার তার কাছে। কিন্তু সেলের ক্ষেত্রে ওনারশিপ কার কাছে থাকে? যে সেলার তার কাছে। ডিডের ক্ষেত্রে ওনারশিপ ট্রান্সফার হয় না, সেলের ক্ষেত্রে ওনারশিপ ট্রান্সফার হয়। কখন হয়? যখন সম্পূর্ণ টাকা পরিশোধ হয়। এটাকে আমরা সুন্দরভাবে বলি when all the obligations are being fulfilled by the buyer. এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? এতটুকু পর্যন্ত কি ক্লিয়ার? স্যার যে এগ্রিমেন্ট, জি স্যার এতটুকু পর্যন্ত ক্লিয়ার। হ্যাঁ, বলেন বলেন। এগ্রিমেন্ট টু কনভে এগ্রিমেন্ট এটা কি? কনভে, কথা হচ্ছে কনভে মানে হচ্ছে ট্রান্সফার, ওনারশিপটা ট্রান্সফার করে দেয়। ও হ্যাঁ, এগ্রিমেন্ট অনুযায়ী যদি বায়ার সব কিছু করে থাকে ফুলফিল করতে তাইলে আপনার তাহলে ওনারশিপ ওনারশিপ ট্রান্সফার হবে। হ্যাঁ। আচ্ছা, এবার একটু খেয়াল করে দেখেন, আমরা ক্লাস শেষ হয়ে গেলে সাথে সাথে আবার লিংক দিয়ে দিব, ওকে। আচ্ছা, পরবর্তী পয়েন্টটা বলতেছে রেকর্ডিং অফ ল্যান্ড কন্ট্রাক্টস। কথা পাইছেন? পেজ 26 পাওয়া গিয়েছে? জি স্যার। রেকর্ডিং অফ ল্যান্ড কন্ট্রাক্টস একই কথা। যদি আপনার রাষ্ট্রীয় আইন আপনাকে রেকর্ড করতে না বলে, তাহলে সেটা ম্যান্ডেটরি না। কিন্তু দুইজনেরই নিরাপত্তার স্বার্থে এইটা রেকর্ডটা করে রাখাই ভালো। খেয়াল করে দেখেন, স্টেট লস প্রোভাইড দ্য রেকর্ডিং অফ কনভেনিয়েন্স অফ ল্যান্ড and instrument affecting
the title. State laws